না, আমার পক্ষে সম্ভব নয়, শুভম বলল সীমাকে। সীমা হেসে বলল, জানতাম আমি। পারবি না তুই? তুই কেন? কেউ পারবে না। এটা তো নতুন কিছুই নয়। কোনো ছেলেই একজন বেশ্যার মেয়েকে বিয়ে করতে পারে না। শুভম আর কিছু না বলে চুপ করে থাকে। আর তার সামনে দাঁড়িয়ে সীমা মাথাটা নিচু করে বলে, কেন? ভালোবাসলি আমাকে? আমি তো তোকে বারণ করেছিলাম। পরিবেশটা মুহূর্তের মধ্যেই যেন ভারী হয়ে উঠল। সীমার চোখ দুটো চিকচিক করে উঠল। শুভম আর সীমা সেই ছোট থেকে একই স্কুলে, একই কলেজে আর পরে ইউনিভার্সিটিতে পড়েছে। পাশও করেছে দুইজনে। সীমা একটা এনজিওতে একটা জব করে। শুভমের এখনো জব বা চাকরি নিয়ে ভাবার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তার বড় কারণ, সে একটা বড় বিজনেস ঘরানার ছেলে। বাড়ির আয় কোটিতে। আর সীমা, তার পিতা নেই। মারা গেছেন অনেকদিন আগেই। মা সংসার চালান। কিন্তু কি করেন ওর মা, সেটা কেউই জানত না। একদিন সব জানাজানি হয়ে গেল। তখন সীমা ক্লাস 10-এ পড়ে। শুভমের সঙ্গে সীমার খুব ভাব। অর্থাৎ ওরা দুজনে একসঙ্গে বসে টিফিন করে, একসঙ্গেই আড্ডা মারে। ক্লাসের অন্য ছেলে মেয়েরা যখন হই হই করে নেচে বেড়ায় তখন ওরা দুজন লাইব্রেরিতে গিয়ে পড়াশুনো করে। অবশ্য অন্য ছেলেরা বলে, ওই তো রোমিও জুলিয়েট আসছে। কেউ বলে রাধাকৃষ্ণ, কেউ বা লায়লা মজনু, কেউ বা আরও অন্য কিছু। যে নামেই ডাকুক না, ওদের তাতে কিছুই যায় আসে না। সীমার দরকার কেরিয়ার আর শুভমের দরকার সীমা। হ্যাঁ, সীমা হচ্ছে ওর জীবনের প্রধান লক্ষ্য। কিন্তু তখন ক্লাস 10, যখন রহস্যটা প্রকাশ্যে এলো। আগের দিন স্কুল যায়নি শুভম। কারণ শরীরটা তার খুব একটা ভালো ছিল না। কিন্তু পরের দিন গিয়ে দেখল, সীমা ক্লাসে একদিকে একটা বেঞ্চে বসে আছে। মুখটা তার কান্না কান্না ভাব। শুভমকে দেখে প্রথমে সে উৎফুল্ল হলেও পরে মুখটা ঘুরিয়ে নিল। শুভম ওর কাছে গিয়ে বলল, এখানে বসেছিস কেন? তুই ওখানে বসো গিয়ে যা। আমাকে এখানে থাকতে দে। কাল শরীরটা ভালো ছিল না, তাই আসতে পারিনি। একবার ফোন করে খোঁজ তো নিতেই পারতিস। তাহলেই আর রাগের কিছুই ছিল না। চল তো ওখানে বসবি। না, আমি ওখানে বসবো না। তুই বস ওখানে, পরে কথা হবে। বলে আবার সে মুখ ফিরিয়ে যেমন ভাবে বসেছিল, ঠিক তেমনই ভাবেই বসে রইল। মাথাটা নিচের দিকে করে। ক্লাসের অন্য ছেলেমেয়েরা ওদের দিকে তাকিয়ে হাসছিল। কেউ কোনো কথা বলছিল না। তবে নিজেরা কেউ কেউ কানাঘুষো কিছু বলাবলি করছিল। শুভম এবার আর সীমাকে কোনো রকম রিকোয়েস্ট না করে সোজাসুজি ওর ব্যাগটা নিয়ে বলল, চলে আয় তো এখানে। আর ঠিক সেই সময় গুরজিৎ বলে একটা ছেলে বলে উঠল, আরে ও তো প্রশ হ্যায়, ইধার নাহি বৈঠেগি। শুভম প্রথমটা একটু থতমত হয়ে গেল। পরে নিজেকে সামলে নিয়ে বলল, ক্যা বলা রে গুরজিৎ? সীমা উধরে বৈঠেগি, ইধার মাত। লানা, संभाल के बात कर। सीमा इस स्कूल की स्टूडेंट है। जहाँ मन वही बैठो सकती है। अगर मेरे पास आई तो बहुत बुरा होगा। अबे ए, चल तो, जो करना है कर ले। সীমা আপনা জাগা পর বৈঠেগি। তারপর দুজনে একটা খণ্ড যুদ্ধ বেঁধে গেল। সীমা শুভমকে ছাড়াবার চেষ্টা করল। আরও অনেকে মিলে ওদের ঝগড়াটা থামালো। আর তারপর শুভম জানতে পারল যে, আগের দিন ক্লাসে ওর পরিচয়টা জানাজানি হয়ে গেছে। আর এটা সকলেই জানতে পেরেছে যে সীমার মা একজন সেক্স ওয়ার্কার। আর তখন থেকে ওকে লাঞ্ছনা করা হচ্ছে। সব শুনে সীমার দিকে তাকালো শুভম। সে মুখটা ফিরিয়ে নিল। এরপর শুভম ওর কাছে গিয়ে বসল। সীমা সেখান থেকে সরে বসল। আসলে যেটুকু জানাজানির বাকি ছিল, গুরজিৎ আর শুভমের মারপিটের ফলে চারিদিকে সেটা ছড়িয়ে পড়ল। আসলে আগের দিন কিভাবে যে রবিন বলে একটা ছেলে জানতে পেরেছিল আর তখন সীমাকে এসে বলেছিল, এই সীমা, আজ আমার সঙ্গে চল হোটেলে খুশি করে দেব। সীমা ওর গালে একটা চড় মেরেছিল আর সেই থেকেই ওর বিরুদ্ধে একরকম যুদ্ধ শুরু হয়ে যায় স্কুলে। আর সেটা নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে রিপোর্ট চলে যায় আর এই ঘটনার জন্য কয়েকটা দিন পর বোর্ড মিটিং ডাকা হয়েছে। সেই মিটিংয়ে ঠিক হবে সীমাকে স্কুলে রাখা হবে কি হবে না। সেই সঙ্গে কাল থেকেই স্কুলের অন্য ছেলেরা সীমাকে তার সঙ্গে বেড়ে যেতে বলছে। আর সেই কারণে সীমা খুব কষ্ট পাচ্ছে মনে মনে। শুভম সব কিছুই বুঝল। তারপর প্রথমে কি করবে ঠিক বুঝে উঠতে পারল না। এদিকে গুরজিৎ আর শুভমকে প্রিন্সিপালের অফিসে ডাকা হলো আর পানিশমেন্ট হিসাবে তাদের দুজনকে স্কুল থেকে 7 দিনের মতো বহিষ্কার করা হলো। স্কুলের বাইরে সারাক্ষণ দাঁড়িয়ে থাকলো শুভম। ছুটি হলে সীমা বাইরে এলে ওর সঙ্গে হাঁটতে লাগলো। কিন্তু কেউ কোনো কথা বলল না। শুধু সীমা বাড়ি যাবার শুভম ওর হাত ধরে বলল, সীমা আজ কি আর কোনো কথা বলবি না? সীমা ওর দিকে তাকিয়ে বলল, আমি জানি না রে। কি জানিস না?
কি যে হবে আমার, আর তুই আমার জন্য কেন লড়াই করতে গেলি? কি লাভ হলো? ক্ষতি তো হলো তোর। এই ঘটনার পর সীমাকে স্কুল থেকে বের করে দেওয়া হলো। আর যেহেতু সে সেই বছর মাধ্যমিক দেবে তাই তাকে শুধু পরীক্ষাটা দেওয়ার অনুমতি রইল। শুভম স্কুলে যেতে চাইল না। কিন্তু বাড়ির আর সীমার চাপে সে স্কুলে যায় আর যে নোটসগুলো পায় সেগুলো সে সীমাকে দেয়। সীমার বাড়ি গিয়ে অনেকক্ষণ বসে থাকে। পড়ালেখা করে, আলোচনা করে। সীমা আগে টিউশন যেত, এখন সে বন্ধ করেছে আর তাই শুভম সেই নোটস নিয়েও সীমার কাছে যায়। ওকে দেয়। স্কুলের গণ্ডি অর্থাৎ মাধ্যমিকে বেশ ভালো রেজাল্ট করার পর ওরা দুজনেই অন্য স্কুলে অ্যাডমিশন নিয়ে নিল। কলেজে গেল। আর ততদিনে শুভম সীমার সম্বন্ধে অনেক কিছুই জানতে পেরেছিল। তবুও সে সীমার মা একজন সেক্স ওয়ার্কার বলে জেনেও সীমার কাছ থেকে পিছিয়ে আসেনি। কিন্তু আজ সে সীমাকে যখন বলল, না, আমার পক্ষে সম্ভব নয়, সীমা খুব একটা হতাশ হলো না। সে জানতো যে ব্যাপারটা এই রকম ঘটবে। তাই সে বলল, আমি জানতাম, কিন্তু তুই সব জেনেও আমাকে এত ভালোবাসলি কেন? শুভম বলল, কেন? আমি তোকে তো এখনো ভালোবাসি। না, আর আমাকে ভালোবাসিস না। আমাকে ঘৃণা করতে শুরু কর। সেটা আমি সহ্য করতে পারবো। কিন্তু ভালোবাসি বলার পর, ভালোবাসি না, শুনলে খুব খারাপ লাগে, জানিস তো। আমি তো তোকে একবারের জন্যও বলিনি যে আমি তোকে ভালোবাসি না। তবে কি, বিয়ে করতে পারবি না? এইটাই বলছিস তো? মোটেও তা না। তোর কথা পালন করে তোকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। ওই একই হলো। না, একই হলো না। আমি তোকে বলেছিলাম তোকে বাড়ির অমতেই বিয়ে করব। প্রয়োজনে বাড়ি ছেড়ে দেব। কিন্তু তুই কি বললি, বাড়ির অমতে তুই বিয়ে করতে চাস না। আর সব সত্যি কথা বলতেই হবে। হ্যাঁ, আমি ঠিকই বলেছি। আমাকে বিয়ে করতে হলে তোকে বাড়িতে সব সত্যি বলতে হবে। তাদের অনুমতি না পেলে বিয়ে করব না। তাহলে এখন তো ওরা মেনে নিল না, তুই কি করবি? কি আর করব, যেমন আছি সেই রকমই করব। একটা জব তো করছি, কোন রকমে ঠিকই চলে যাবে। এত সহজ, সব ঠিক চলে যায় নাকি? চলে না। যেটা চলে সেটা আসলে অভিনয় করা মনে কর তাই। কিন্তু আমার বাতর এই সব ব্যাপারে কোন ভূমিকা নেই। কেন নেই? কি করে? তুই চাইলেই আমরা রেজিস্ট্রি ম্যারেজ করে নিতেই পারি। না, সেটা আমি পারি না। তোর বাড়িতে আমাকে মেনে না নিলে আমি কিছুতেই তোর বাড়িতে অশান্তি নিয়ে যেতে পারি না। আর আমাদের সারাটা জীবন অশান্তিতেই থাকবে। এর কয়েকদিন পর, শুভম, শোন, আগামী পরশু তোর জন্মদিন। যাদের ইনভাইট করার করে নিস। মা বলল, এই বছর আমি বার্থডে মানাবো না। কেন? এমনি, আমার ভালো লাগে না। রজত আঙ্কেল আসবে। বললাম তো আমি বার্থডেতে থাকবই না। তা বললে কি করে হবে? সঙ্গে ওর মেয়ে দীপাও আসবে। আমি সকলকে ইনভাইট করেছি। অনেকেই আসবে। কিন্তু আমাকে না বলে তোমাদের তো এসব করার কোনো মানেই হয় না। অন্তত আমাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। তোকে আবার জিজ্ঞেস কি করব? কোন বছর কি তোকে জিজ্ঞেস করেছি? ছেলে বড় হলে জিজ্ঞেস করা উচিত। জানা উচিত সে কিসে কমফোর্টেবল। তাছাড়া বার্থডেটা আমার কাছে এমন কোন ফ্যাক্টর না, সেখানে আমি না থাকলেও চলবে। তোমরা তো থাকবে, তাহলেই হলো। দীপার সঙ্গে তোর এনগেজমেন্টের ব্যাপারটা ঠিক করে নিতে হবে। কেন? আমি তো বলেছি বিয়ে করব না। কেন করবি না? আমি সীমাকে ভালোবাসি। ওকে ছাড়া বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। কি আছে ওর, যে ওই বেশ্যা মেয়েটাকে বিয়ে করতে চাইছিস? মা, ওকে বেশ্যা বলবে না। ওর মা তো বেশ্যা না, উনি একজন স্বাবলম্বী। সকলেই যেমন চাকরি বা ব্যবসা করে তেমনি উনিও করেন। যাদের যেমন পুঁজি তারা তেমনই ব্যবসা করে। ছি ছি, ওটা ব্যবসা, ওটাকে চাকরি বলিস? ছি, তোর রুচিতে বাধে না? না, বাধে না, বলেই চলে যাচ্ছিল শুভম। পরশু কিন্তু, দিনটা মনে রাখিস। মা বলল। মনে মনে হাসল শুভম। এবার একটা খেল সে দেখাবেই। হ্যাপি বার্থডে এর দিনটাকে ঘিরে সকলের একটা আলাদা উৎসাহ থাকে। ছোটবেলায় আবার গিফট পাওয়ার একটা আনন্দ থাকে। যৌবনে অতটা প্রাধান্য থাকে না। কিন্তু এবারের জন্মদিনের অনুষ্ঠানটা ওর কাছে একটা আলাদা দিন বলে মনে হতে থাকলো। জন্মদিনের অনুষ্ঠানের দিনে, শুভম, তুই এখনো কেকটা কাটছিস না কেন? দাঁড়াও, ওদেরকে আসতে দাও। কতক্ষণ অপেক্ষা করাবি? আর খুব বেশিক্ষণ নয় মা। এই এলেন বলে। এসো এসো, আমরা সকলেই তোমাদের অপেক্ষা করছিলাম। মুখঢাকা কয়েকজন মানুষ ঘরে প্রবেশ করলেন। ওদের দেখে সকলেই বেশ অবাক। সকলের মনেই কৌতূহল, মুখগুলো ঢাকা কেন এদের? শুভমের মা বলেই ফেললেন, শুভম, ইয়ার্কি হচ্ছে নাকি? এদের সকলের মুখ ঢাকা কেন?
আসলে কি জানো মা, এনারা কোনোদিন এত বড় বাড়ি আর এত বড় পার্টিতে আসেননি, তো তাই হয়তো মুখটা ঢাকা রেখেছেন। কিছুটা সয়ে গেলেই ওনারা মুখটা খুলবেন। আচ্ছা, আমি কেক কাটার আগে সকলকে জানাই আমি একটা ছোট অনুষ্ঠান আছে। সকলের কাছেই ওগুলোর পারমিশন চাইছি, কেমন? বলল শুভম। কি অনুষ্ঠান? সকলেই আগ্রহের সঙ্গে জানতে চাইল। একটা ছোট একাঙ্ক নাটক। কি, তোমাদের আপত্তি নেই তো কারো? না, না আপত্তি থাকবে কেন? ভালো তো, বেশ এন্টারটেইন হবে। প্রায় সকলেই এক বাক্যে বলল। শুভমের মায়ের আপত্তি সত্ত্বেও নাটক শুরু হলো। বন্ধুরা, এখানে নাটক পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়, তাই নাটকের গল্পটা বলছি। নাটকের আসল চরিত্র শ্যামলী মণ্ডল বলে একজন মহিলা। তিনি স্টেজে এসে উপরের দিকে হাতজোড় করে দাঁড়ালেন। ভগবান, তুমি এ কি করলে? আমাকে যে অসহায় করে দিলে, এবার এতগুলো মানুষকে নিয়ে আমি যাই কোথায়? শ্যামলী মণ্ডল একজন মধ্যবয়স্ক মহিলা। তার জীবন নিয়ে এই নাটক। বিয়ে হওয়ার পর স্বামীর বাড়ি এলে তিনি যথারীতি গৃহবধূ হিসেবে সংসার ধরো পালন করতে থাকেন। স্বামী, শ্বশুর, শাশুড়ি, দেওর, ননদ আর 3 সন্তান নিয়ে সুখে ছিল সে। কিন্তু বিপত্তি ঘটল যখন তার স্বামী প্রভাস মণ্ডল অসুস্থ হয়ে পড়ল। দুরারোগ্য ক্যান্সার। চিকিৎসা করাতে গিয়ে যখন সর্বশান্ত হয়ে গেল সে, আর অনেক রোগ ভোগের পর মারা গেল তার স্বামী। বিক্রি হয়ে গেল ঘরবাড়ি। আর তখনই সে ভগবানকে জিজ্ঞেস করল যে, সে এখন কোথায় যাবে। অবশেষে একটা ঘরভাড়া নিয়ে থাকলো তো বটে, কিন্তু খাবে কি? চাকরি খুঁজতে খুঁজতে একটা সংস্থায় চাকরি পেয়ে গেল। শত দুঃখের মধ্যেও মুখে হাসি ফুটে উঠল তার। কারণ পরিবারের মুখে দুটো ভাত সে তুলে দিতে পারবে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই তাকে বড় সাহেব জোর করে ধর্ষণ করে। সে কাঁদতে কাঁদতে থানায় গিয়ে রিপোর্ট করে। বড় সাহেব গ্রেপ্তার হয়, কিন্তু শ্যামলী মণ্ডলকে চাকরি থেকে বহিষ্কার করা হয়। বাইরে থেকে কেস তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হতে থাকে। অবশেষে সে অর্থাৎ শ্যামলী মণ্ডল নিজের নাম ধাম সব বদলে ফেলে সেক্স ওয়ার্কারের কাজ গ্রহণ করতে বাধ্য হয়। আর শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদ, ছেলে, মেয়ে সকলের পেটের ভাত আর মাথার উপর একটুকু আচ্ছাদনের ব্যবস্থা করে সে খুশি হয়। নাটকটা শেষ হওয়ার পর শুভম শুনতে পেল কেউ যেন বলছে, এই নাটকটা আমার মনটাকে খুব ভারাক্রান্ত করে তুলল বাবা। বললেন, উপস্থিত একজন বৃদ্ধ অনিল দাস, যিনি একটা মাঝারি কোম্পানির মালিক। তিনি আরও বললেন, শুভম, তোমার এই ঘটনাটি যদি সত্যি হয় তবে আমি ওই মেয়েটিকে আমার কোম্পানিতে চাকরি দিতে চাই। শুভম হেসে বলল, আপনাকে অত্যন্ত ধন্যবাদ স্যার, এই নাটকটা ভালো লাগার জন্য। তবে নাটক ফাটক তো সব সত্যি ঘটনা নিয়েই হয়ে থাকে, যেমন নীল দর্পণ। যাই হোক, আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ। এইবার কয়েকটা কথা বলি, বলে সে আবার বলা শুরু করলো, আচ্ছা, এই রকম মেয়েকে আপনারা কি বলবেন? বেশ্যা। সকলেই চুপ করেছিল। অবশেষে সেই বৃদ্ধ অনিল দাস মুখ খুললেন, না বাবা, শুভম, এই রকম মেয়েদের পা ছুঁয়ে প্রণাম করা উচিত। শ্বশুর শাশুড়ি দেবর ননদ নিয়ে তো আজকাল কেউ থাকতেই চায় না। তারপর আবার সেই অবস্থায়, যেখানে মানুষ শুধু নিজের টুকুই ভাবতে থাকে। যাকগে, আমি তো তোমাকে আগেই বলেছি, ওই মেয়ের খোঁজ যদি তুমি দিতে পারো তবে আমাকে জানিও। আমি ওনার চাকরি করে দেব। আর হ্যাঁ, এনাকে যদি আমরা তাকে বেশ্যা বলি তবে যেসব মেয়েরা স্বামীর জন্য বড় বড় অফিসারের বিছানায় যায়, তাদের কি বলবো? তারা আবার সমাজে উচ্চ স্থান নিয়ে বসে আছে। আবার যেসব মেয়েরা মদ গিলে 10 জন বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে, ওদের সঙ্গে হোটেলে রাত কাটায়, তাদের কি বলবে? নিজের শরীর বিক্রি করেও যারা বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ত্যাগ না করে সেবা করে, তারা বেশ্যা নয়, তারা প্রণম্য। শুভমর মায়ের দিকে একবার তাকিয়ে আবার বাবার দিকে একবার তাকালো। এবার সে সীমাকে আর তার মাকে ডেকে নিল কাছে। সকলের সঙ্গে পরিচয় করিয়ে দিল। তারপর মায়ের দিকে তাকিয়ে বলল, সরি মা, আমি সীমাকে ছাড়া থাকতে পারবো না। এতে যদি আমাকে তোমরা ঘর থেকে বের করে দাও, ত্যায্যপুত্র করো, তো আমার কিছুই করার নেই। বলে সে কেক কেটে আগে সীমাকে খাওয়াল, তারপর সীমার মা নিজের মাকে দিতে গেলে তিনি পিছনে সরে গেলেন। দীপার ফ্যামিলি উঠে চলে গেল। শুভমের বাবা মাকে বলল আমাদের অপমান করার কোনো প্রয়োজন ছিল না, বলে তারা চলে গেল। বাইরেও তারপর গাড়ির হর্নের শব্দ পাওয়া গেল। বন্ধুরা, আমার গল্প ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাতে করে আমি আরও বেশি বেশি গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। আর এই গল্পটিকে লাইক করবেন ও কমেন্টের মাধ্যমে গল্পটি কেমন লাগলো জানাবেন।